ভয় কেন করছে? আগেরবার তোমাকে দূরে রেখে আমি এইটুকু বুঝেছি তোমার থেকে দূরে যাওয়া আমার জন্য কতটা যন্ত্রণার। চিন্তা করো না, এরপর থেকে যা করব দুইজনে একসাথে করব। ভরসা রাখো। I will give you all the comfort you want, ইনশাআল্লাহ। Will you be my missus? মাইশা ফিক করে হেসে দিল। কাজে আবার বিয়ে পড়ালো। মাইশা এবার কবুল বলে দিল। ইরশাদকে কবুল বলতে বলল। ও মাইশার চোখের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে কবুল বলে ফেলল। সবাই আলহামদুলিল্লাহ পড়ল। মাইশা ইরশাদকে জড়িয়ে ধরে নীরবে কাঁদতে লাগলো। ইরশাদেরও চোখে পানি, তবে কষ্টের বা ভয়ের নয়। ওদের দুজনের চোখে আজকে পূর্ণতার পানি, খুশির পানি। এত বছরের জমিয়ে রাখা ভালোবাসাটা স্বীকৃতি পাচ্ছে। এতদিনের সম্পর্কটা আজ সবাই জানছে। এর থেকে খুশির আর কি হতে পারে? ইরশাদ মাইশার কানে মিনমিনিয়ে বলল, আমি আজকে ভীষণ খুশি মাইশা। এত বছরের ভালোবাসা পূর্ণতা পেল আমাদের। আই এম সো লাকি টু হ্যাভ ইউ মাই শ্যামাঙ্গিনী। সব কাজ শেষে বিদায়ের সময় চলে আসলো। মাইশা ভাবনার মা আর বাবাকে ধরে অনেক কাঁদছে। আনাইশা, লিপিকা, ওয়াহিদ, তাইজিন ওদেরকে ধরেও কাঁদল মাইশা। সৃজনী ওদের সাথে যাচ্ছে দেখে ওর কোনো দুঃখ নেই। ও ওর বোনকে ছাড়া থাকবে না বলে দিয়েছে। অবশ্য ভাবনাকেও যেতে বলা হয়েছিল, ও যায়নি। মাইশা আর ইরশাদ গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো। একে একে সবাই বিয়ে বাড়ি ছেড়ে নিজ নিজ বাসস্থানে চলে গেল। কিছুক্ষণ আগের এত চিল্লাচিল্লি সব নীরব হয়ে গেল। ভাবনা কিছু না বলে ছাদে চলে গেল। সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো নীরবে। নিজের বন্ধু কম বোনকে এভাবে ছাড়তে হবে ভাবেনি সে। ও সবসময় মাইশাকে বলতো, তুই আর আমি একসাথে থাকবো সারা জীবন। তারপর মাইশা যখন বলতো ওয়াহিদের কি হবে, তখন ভাবনা বলতো, ওর প্রতিবেশীর কারোর সাথে তোর বিয়ে দিয়ে দিব। এই নিয়ে কত আনন্দ হতো ওদের মাঝে। কিন্তু আজকে ওদের এই অল্প দূরত্ব যেন অনেকটা মনে হচ্ছে। আর একসাথে গল্প করা হবে না। আর কেউ ভাবনাকে পড়ার জন্য বা আইসক্রিম খাওয়ার জন্য বকবে না। সৃজনীও চলে যাবে ওদের কাছে। ভাবনা পুরো একা হয়ে যাবে। কালকে তো যাবে দেখতে, এত কান্না কি আছে? সৌরাজকে নিজের পাশে দেখে চমকে যায় ভাবনা। ও তো ভেবেছে সৌরাজ চলে গেছে, তাহলে এখন কিভাবে? আপনি জাননি? সৌরাজ মুচকি হেসে বলল, আমি চলে গেলে তোমাকে সান্ত্বনা দিবে কে? তোমার কথা রেখেছি। দেখো আমি পাঞ্জাবি পরে এসেছি। ভাবনা কিছু না বলে সামনে তাকিয়ে রইল। সৌরাজ আবার বলল, কিছুদিন পর তো তোমারও বিয়ে হয়ে যাবে, তখন আর তুমি একা থাকবে না। ভাবনা বলল, সব স্বামী কি বন্ধুর মতো থাকে? সৌরাজ বলল, আমাকে দেখে কি মনে হয়? ভাবনা ফট করে তাকালো সৌরাজের দিকে। সৌরাজ হেসে ভাবনার দুই কাঁধ ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। বলল, বিয়ে করবে আমাকে? ভালোবাসি তোমাকে। ভাবনা তো হতবাক। এসব কি শুনছে সে? এতদিন যেটা মনে মনে ভাবতো আজকে সৌরাজ সেটা বলে দিল। তার মানে ভাবনার মতন সৌরাজও ভাবনাকে। কি হলো বলো? ভাবনা সৌরাজের হাত ছাড়িয়ে বলল, আপনার বনলতা নাকি তিশা, মানে আপনার ফুপির মেয়ে কি হবে? আপনার ফ্যামিলি হয়তো ওর সাথে বিয়ে দিতে চাইবে। সৌরাজ মুচকি হেসে বলল, আজ থেকে প্রায় 12 বছর আগে আমার ফুপি এই উদ্দেশ্যে আমাকে বিদেশ নিয়ে যায়। ওদের টার্গেট ছিল আমাকে ওনার মেয়ের সাথে শুইয়ে দিয়ে আমাদের সব সম্পত্তি ভোগ করবে। সেই জন্য আমাকে কারোর সাথে যোগাযোগও করতে দিত না। মাইশা যখন ছোট ছিল, ওকে আমি যাওয়ার আগে বলছিলাম আমি ফিরে এসে তোমাকে বিয়ে করব। কিন্তু তারপর আর যোগাযোগ রাখিনি দেখে মাইশা ভেবেছে আমি আমার কথা রাখবো না। সেই জন্য আজও রেগে আছে আমার উপর, আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। আমি তোমাকে বিয়ে করে প্রমাণ করে দিতে চাই আমি নিজের দেওয়া কথা ভুলিনি। ভাবনার মুখটা মিয়ে গেল। আমার সামনের দিকে তাকিয়ে বলল, ও তার মানে মাইশার রাগ ভাঙাতে শুধু আমায় বিয়ে করতে চান? সৌরাজ ভাবনার মাথায় টোকা দিয়ে বলল, সবসময় শুধু উল্টো পাল্টা ভাবো না। ছোটবেলায় আমার পিছনে তো রাজভাই বলে ঘুরে বেড়াতে, ওটা মনে আছে? কিন্তু আমাকে যে বিয়ের কথা বলতে, ওটা মনে নেই? ভাবনা বলল, রাজভাইয়া ডাকতাম, এটা আমাকে মা বলেছিল। এমনিতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় ছোটবেলায়, সেইখানে আমি নিজের মেমোরি হারাই ক্লাস 5-এ থাকতে। এরপর যা হয়েছে সব মনে আছে। সৌরাজ অবাক হয়ে বলল, তাই নাকি? আমি তো জানতাম না। সৌরাজ অবাক হয়ে বলল,
জানতে চাইলেই না জানাবেন। আমার প্রস্তাবটা সুরাজ হাসলো, বলল, ভাবনা কিছু না বলে সুরাজের দিকে তাকিয়ে ওর হাত দিয়ে সুরাজের চোখ ঢাকলো। সুরাজ হয়তো রোমান্টিক কিছু আশা করেছিল, কিন্তু ভাবনা হাতটা চোখ থেকে সরিয়ে দ্রুত লেহেঙ্গা উঁচু করে দৌড় দেয়। যাওয়ার আগে সিঁড়ির কাছে দাঁড়িয়ে বলে, আপনার মা বাবাকে প্রস্তাব দিতে বলবেন, আমার মা বাবা রাজি হলে ভেবে দেখব। সুরাজ ভাবনার হাসির ঝংকারে চোখ মেলল। ভাবনাকে নিজের পাশে না পেয়ে রাগ হলেও ভাবনার কথায় খুশি হলো ভীষণ। সেও জোরে বলল, খুব দ্রুত আনবো, কথা দিচ্ছি। তারপর নিজের চুলগুলো এক হাত দিয়ে টেনে ধরে আরেক হাত কোমরে রেখে হাসলো। সীমান্ত ফ্রেশ হয়ে আসলো। আনাইশা তখন থেকে একইভাবে বসে আছে। সীমান্ত এসে বলল, আপনার ঘরে যাবেন না? আনাইশা উঠল, বলল, আজকে থেকে আমি এইখানে থাকবো, আপনার কাছে। সীমান্ত মুচকি হেসে বলল, আচ্ছা বেশ, ফ্রেশ হয়ে নিন, আমি বিছানা ঠিক করে আসছি। সীমান্ত নিজের হাতের তোয়ালিটা রাখতে যাবে তার আগে আনাইশা বলল, আপনি কি যেন রোমান্টিকতা দেখাবেন বললেন তখন? সীমান্ত নীরবে হাসলো, বলল, মজা করে বলছিলাম। আমার মতন কুৎসিত বেচারি গলায় মানুষের কাছে আপনার রোমান্টিকতা শিখতে হবে না। আনাইশা গিয়ে সীমান্তকে পিছনে থেকে জড়িয়ে ধরল। সীমান্তের গায়ের গেঞ্জি টেনে ধরে বলল, তুমি কুৎসিত নও। যে ভেঙে চুরে তোমার মতো ভালোবাসতে পারে সে কখনোই কুৎসিত হতে পারে না। প্লিজ তুমি নিজেকে এইভাবে ছোট করো না। সীমান্ত সামনের দিকে ঘুরল। আনাইশাকে বলল, তুমি? আনাইশা সীমান্তের গলায় 2 হাত দিয়ে বলল, স্বামী স্ত্রীর মধ্যে আবার কিসের আপনি আর কিসের আলাদা ঘর? যে এতগুলো দিন দূর থেকে ভালোবাসতে পারে তাকে আর অপেক্ষা করতে চাই না। সীমান্ত বাঁকা হেসে বলল, আর ইউ স্যার? আনাইশা লজ্জায় সীমান্তের বুকে মুখ গুছল। এমনিতেই আজকে নির্লজ্জের মতন অনেক কাজ করে ফেলেছে, আর নির্লজ্জ হতে চায় না। সীমান্ত নিজের উত্তর পেয়ে গেল। ঘরের লাইট নিভিয়ে জড়িয়ে ধরল আনাইশাকে। মাইশার বন্ধু মহলের কেউ যেহেতু আসেনি, তাই দরজা ধরে ইরশাদকে বিরক্ত করার কেউ নেই। সায়ন এইসবে মাথা ঘামাবে না, আর সৃজনীও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। ইরশাদ নিজের ঘরে প্রবেশ করলো। মোমবাতির আলোয় আলোকিত হয়ে আছে ইরশাদের ঘর। মাইশা নিজের লেহেঙ্গা খুলে একটা শাড়ি পরেছে। বিছানার মাঝে বসে আছে সে। ইরশাদ গিয়ে নিজের টুপিটা খুলে রাখলো। শেরওয়ানি খুলে বলল, নামাজ পড়বো, উজু করেছো? মাইশা আস্তে করে বলল। তারপর ইরশাদকে জিজ্ঞাসা করলো, দাড়ি কামিয়ে এসেছো কেন? দাড়ি ছাড়া তোমাকে পুরো পালকহীন অর্থাৎ ঝিলা মুরগি লাগছে। মাইশার কথায় চোখ ছোট ছোট করে তাকালো ইরশাদ। বলে বাঁকা হেসে ইরশাদ গিয়ে উজু করে একটা কালো শার্ট পরে আসলো। 2টা জায়নামাজ বিছিয়ে মাইশাকে আসতে বলল। মাইশা আর ইরশাদ 2জন মিলে নামাজটা পড়ে নিল। নামাজ শেষে মাইশা জায়নামাজ 2টো গুছিয়ে রাখলো। ইরশাদ ওকে ইশারে নিজের পাশে বসতে বলল। মাইশার এক ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে, বুকে যেন কেউ তবলা বাজাচ্ছে। মাইশা ধীরে ধীরে ইরশাদের পাশে বসলো। ইরশাদ মাইশার আরেকটু কাছে গিয়ে ওর চুলগুলো ঘাট থেকে সরিয়ে চুমু দিল। মাইশা কেঁপে উঠল, বিছানার চাদর খিচে ধরল। ইরশাদ নিজের পকেট থেকে বক্সের মতন কিছু বের করে সেটা খুলে একটা পেন্ডেন্ট বের করলো। মাইশাকে সেটা পরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে? মাইশা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, হুম। ইরশাদ মাইশার আরেকটু কাছে গিয়ে কানের লতিতে চুমু দিয়ে আস্তে করে বলল। অস্থির লাগছে? মাইশাকে আরেকটু দুর্বল করতে ইরশাদের এই আস্তে কথা বলাটাই যথেষ্ট ছিল। মাইশা ইরশাদের হাত চেপে ধরল। ইরশাদ বাঁকা হেসে মাইশাকে নিজের দিকে করে বলল, আজকে আর কথা বলে সময় নষ্ট করার মতন সময় নেই। তারপর মাইশার ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল। মাইশাকে বিছানায় শুয়ে দিয়ে নিজের শার্ট খুলতে লাগলো। ইরশাদ এত জোরে মাইশাকে চেপে ধরেছে যে মাইশার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাইশা একটু অস্থিরতা দেখাতেই ইরশাদ থেমে তাকালো মাইশার দিকে। মাইশা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, একটু দাঁড়াও, নিঃশ্বাস আটকে যাচ্ছে। ইরশাদ তার বুকে রাখা মাইশার হাত দুটো 2 পাশে প্রশস্ত করে বিছানায় চেপে ধরে বলল, ক্ষমা করো শ্যামাঙ্গিনী, ক্ষমা করো শ্যামাঙ্গিনী। আজকে আর নিজেকে কোনোভাবেই আটকাতে পারবো না। আজকের দিনটা সহ্য করে নাও, এরপর থেকে সব ছিঁড়ে সুস্থে করবো না হয়। প্লিজ আটকিও না। আবার নিজের কাজ শুরু করলো ইরশাদ। মাইশা আর আটকালো না। ছেলেটা সত্যিই তার জন্য অনেক অপেক্ষা করেছে।
মাইশা নিজের দুঃখটা প্রকাশ করতে পারলেও ঈশাদ পারেনি। নিজের ভালোবাসাটা চেপে রেখেছে নিজের মধ্যে। মাইশাকে অপমান করায় মাইশা না যতটা জ্বলেছে এর দ্বিগুণ আগুনে পুড়েছে ঈশাদ। মাইশা শুয়ে নিল এই প্রণয়ের যন্ত্রণা। সময় মাত্র গোসল সেরে এসে মাইশা দেখল ঈশাদ শুয়ে শুয়ে নিজের ফোন চালাচ্ছে। মাইশা মুচকি এসে নিজের চুল মুছতে মুছতে বলল, গুড মর্নিং হাজব্যান্ড। ঈশাদও মুচকি এসে গুড মর্নিং বলতে যাবে তার আগেই মাইশার দিকে তাকিয়ে থমকে গেল। কথা বলতে ভুলে গেল। মাইশার চুল থেকে টিপ টিপ পানি তার ঘাড়ে পড়ছে। মাইশাকে আরও আকর্ষণীয় আর মোহনীয় লাগছে ঈশাদের। অবাধ্য ইচ্ছাগুলো নাড়াচাড়া দিয়ে উঠছে। ঈশাদ নিজের চোখ ঘুরিয়ে নিল। না, নিজেকে সংযত রাখতে হবে। ঈশাদ অন্যদিকে তাকিয়ে উঠে বলল, আমার জামা কাপড় দাও, আমি সায়নের ঘর থেকে ফ্রেশ হয়ে আসছি। মাইশা ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, আমাদের রুমে ওয়াশরুম নেই, আর তুমি অন্যদিকে তাকিয়ে কি দেখছো? বলে মাইশা ঈশাদের আরেকটু কাছে আসলো। ঈশাদের এবার নিজের শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার জোর। নিজেকে শান্ত করে বলল, গত রাতে আমার অতিরিক্ত পাগলামির জন্য তোমাকে যে কষ্ট সইতে হয়েছে সেটা আবার এখন সইতে হোক আমি চাই না মাইশা। তোমার ভেজা চুল আমাকে আবার আকৃষ্ট করছে, কিন্তু আমি তোমাকে কিছুদিন বিশ্রামে রাখতে চাই। আমার জন্য দ্বিতীয়বার আবার কষ্ট পেতে দিতে চাই না তোমাকে। কিছুদিন সময় দিতে চাই যেন কষ্ট না হয়। তোমার ভেজা চুল যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমার সামনে এসো না। মাইশা চুপ, নির্বাক। কি বলল ছেলেটা? পাগল হয়ে গেছে নাকি? ওর চুল যতক্ষণ না শুকাবে ততক্ষণ ও ঘরে আসবে না, মাইশার সামনে আসবে না। এটা কি পাগলামো নাকি? ঈশাদ মাইশার উত্তরের অপেক্ষা না করেই নিজের আলমারি খুলে জামা কাপড় নিয়ে দৌড়ে গেল সায়নের ঘরে। মাইশা মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। এই ছেলেকে একবার পাক, সব পাগলামো ঝাঁটিয়ে ছাড়বে। ঈশাদ সায়নের ঘরে এসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সায়ন শুধু হাঁ করে দেখছে ভাইয়ের কাণ্ড। ঈশাদ সায়নকে ভ্রু দিয়ে ইশারা করে জিজ্ঞাসা করে কি। সায়ন বলে, সকাল সকাল বউয়ের আসলে না থেকে আমার ঘরে কি তোর? ঈশাদ সায়নের মাথায় টোকা দিয়ে বলল, বিয়ে কর তারপর বুঝবি। ঈশাদ ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়েই নিজের ফোন পাশতে দেখে দ্রুত ছুটে গেল সেই দিকে। ফোন ধরতেই অপর পাশ থেকে কিছু একটা শুনে রাগে ঘাড়ের রগগুলো ফুলে উঠল ঈশাদের। সায়ন চমকালো। ভাইকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই ঈশাদ কাউকে একটা আমি আসছি বলে বেরিয়ে গেল। নিজের চুল মুছছিল আনাইশা। সেই সময় দরজায় কড়া নাড়ল সীমান্তের বাবা। আনাইশা দ্রুত নিজের মাথা ঢাকা দিয়ে সীমান্তকে ডাকলো, কিন্তু সীমান্ত বেঘরে ঘুমাচ্ছে। আনাইশা শেষে উপায় না পেয়ে এক গ্লাস পানি ঢেলে দিল ওর উপর। সীমান্ত অমনি ধরফড়িয়ে উঠে বলল, আমাদের বাড়ি সিমেন্ট ভেঙে ছাদ ফুটো হলো কিভাবে? তারপর উঠে আনাইশাকে গ্লাস হাতে রাগী মুখে তাকিয়ে থাকতে দেখে বুঝলো কাজটা তার স্ত্রীর। সীমান্ত আনাইশাকে ধরতে যাবে তার আগেই দরজার কাছ থেকে আবার ডেকে উঠল সীমান্তের বাবা। সীমান্ত দ্রুত উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আনাইশা মুচকি এসে গিয়ে দরজা খুলে দিল। বাবা, ভেতর আসুন না। সীমান্তের বাবা হেসে বললেন, না রে মা, সীমান্ত উঠেছে। আনাইশা বলল, জি বাবা। সীমান্তের বাবা কিছু একটি বলতে চাইছেন কিন্তু আমতা আমতা করছেন। আনাইশা মুচকি হেসে বলল, বাবা, আপনি বসুন ভেতরে, তারপর আপনার যা বলার বলুন। সীমান্তের বাবা ছেলের বউয়ের এত মিষ্টি আচরণে মুগ্ধ হলেন। ভরসা পেয়ে বললেন, না রে মা, আসলে আমি বলতে এসেছিলাম তোমরা তো মানে তুমি সিনহা আর সীমান্ত তো একসাথে বসে খাও। আমি চাচ্ছিলাম আজকে তোমাদের সাথে খাবো, আর তোমার মাকেও বলেছি তোমরা ফ্রি থাকলে একসাথে নাস্তা করি। আনাইশা ভীষণ খুশি হলো। যাক, তার বেশি কষ্ট করতে হয়নি। এই ছন্নছাড়া পরিবার এক হলো বলে। আনাইশা দ্রুত জবাব দিল, অবশ্যই বাবা, আমি আপনার ছেলের বের হলে বলছি, আর 10 মিনিটের মধ্যেই আমি আপনার ছেলেকে নিয়ে নিচে যাচ্ছি। সীমান্তের বাবা আনাইশার কথাই খুশি হলেন। ওর মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। সীমান্ত ওয়াশরুম থেকে বের হতেই আনাইশা ছুটে ওর কাছে গিয়ে ওর 2 হাত ধরে ঘুরতে থাকে। সীমান্ত আনাইশার কাণ্ড বুঝল না। আনাইশা নিজের ঘোড়া থামিয়ে বলল, তোমাদের পরিবার আর ছন্ন ছাড়া নেই সীমান্ত, জানো বাবা বললেন আজকে আমরা সবাই একসাথে নাস্তা করব। সীমান্ত হাঁ হয়ে গেল। জিজ্ঞাসা করলো, সত্যি? আনাইশা বলল, এবার তাড়াতাড়ি করে আমাদের নিচে যেতে হবে। সীমান্ত মুচকি হেসে আনাইশাকে জড়িয়ে ধরে বললেন,
আজকে আমি ভীষণ খুশি জানো। তোমার আগেও আমার জীবনে খুশিগুলো যেন ধরেছে না। আমি এভাবে তোমার সাথে সারা জীবন থাকতে চাই আর বড় হতে চাই। আনাইশা খানিকটা লজ্জা পেয়ে বলল। অনেক হয়েছে, এবার নিচে চলো তো, বাবা অপেক্ষা করছে। আনাইশা আর সীমান্ত মিলে নিচে গিয়ে দেখলো সবাই চলে এসেছে। আনাইশা মাথার ঘোমটাটা আর একটু টেনে নিয়ে সবার সাথে গিয়ে বসে পড়ল। সীমান্তের বাবা ছেলে আর বৌমাকে খাবার তুলে দিতে গেলে আনাইশা বাধা দেয়, সে নিজেই তুলে নিতে চায়। সীমান্তের বাবা ও আর কিছু বলে না, সবাই যে যার মতো নিশ্চুপ করে খেতে থাকে। সিনহার এইসব ভালো লাগছে না, এর থেকে ওর ভাইয়া আর ভাবি মিলেই ভালো করে গল্প করতে করতে খায়। ওর মা বাবা থাকায় গম্ভীর হয়ে থাকতে হচ্ছে, দূর ভালো লাগে না তার। খাওয়ার মাঝে সীমান্তের বাবা মেয়েকে জিজ্ঞাসা করলেন, তো পড়াশোনা ঠিক চলছে তো মা, তাই না? সিনহার খাওয়া থেমে গেল। ছোটবেলায় ওর মা কিছুটা পড়ার খোঁজ নিলেও বাবা কখনো নেয়নি, আজকে প্রথম হয়তো তার বাবা তার পড়ার খোঁজ নিচ্ছে। খুশি লাগছে সিনহার, ভীষণ ভালো লাগছে। ভালো চলছে বাবা। সীমান্তের বাবা ছেলেকে জিজ্ঞাসা করলেন, তোর কাজের জায়গা ঠিক চলছে তো? সীমান্ত গম্ভীর হয়ে বলল। এরপর আনাইশাকেও ওর পড়াশোনার কথা জিজ্ঞাসা করলেন। আনাইশাও মুচকি এসে ভালো বলল। এরপর খানিকটা নীরবতা কাটিয়ে আনাইশা বলল, বাবা, আপনি আমাদের কথা জিজ্ঞাসা করলেন, এবার আপনি বলুন তো, আপনার ব্যবসা ভালো চলছে তো? সীমান্তের বাবা খাওয়া থামিয়ে দিলেন, অবাক চোখে আনাইশার দিকে তাকিয়ে রইলেন। আনাইশা ঢোক গিলল, ভুল কিছু করে ফেলেনি তো? দুঃখিত বাবা, আসলে আমি আমার নিজের বাবাকেও জিজ্ঞাসা করতাম তো, তাই। বাকিটা বলার আগেই সীমান্তের বাবা নিজের চোখের কোণে আসা পানিটা চশমা খুলে মুছে নিলেন। এই বিষয়টা চোখ এড়ালো না কারো। সীমান্তের মা, সীমান্ত, সিনহা সবাই ছুটে গেলেন ওনার কাছে। কোনো সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞাসা করলেন। উনি দেখলেন নিজের স্ত্রী সন্তানের ওনার উপর কনসার্ন। আজকে সত্যিই তার ভীষণ ভালো লাগছে। অনেক দিনের না পাওয়া সব কিছু আজ যেন নিমিষেই পেয়ে গেলেন বলে মনে হচ্ছে। আমার সন্তানরা আমাকে এত ভালোবাসে, আমাকে নিয়ে এত ভাবে, জানতাম না তো। আমার স্বাধীনচেতা প্রিয়তমা স্ত্রী আজকে দূর থাকতে পারেনি আমার চোখের পানি দেখে। সিনহা বাবাকে জড়িয়ে ধরে বলল, এইসব কি বলছো বাবা? আমরা তোমার সন্তান, আমরা তোমাকে ভালোবাসবো না তো কে বাসবে? সীমান্তের মা স্বামীর উপর অভিমান সুরে বললেন। এবার আনাইশা বলল, আপনি ভুল ভাবছেন মা। হ্যাঁ, এখনকার ছেলেমেয়েরা অধিকাংশই নিজের মা বাবাকে তার ব্যাপারে কথা বলাটা পছন্দ করে না, কিন্তু আপনারা চেষ্টা তো করবেন। আপনার 3 সন্তান নিয়ে মাশাআল্লাহ ভীষণ ভালো। আমি এই কয়েকদিনে বুঝেছি, ওরা আপনাদের চায়, আপনাদের সাথে সময় কাটাতে চায়, শুধু মুখে বলতে পারে না। সীমান্তের মা আনাইশার কথায় নিজের ছেলে মেয়ের দিকে তাকালেন। সীমান্ত আর সিনহা মাথা নিচু করে নিল। সীমান্তের মা বললেন, সীমান্ত নিচু মুখেই বলল, পৃথিবীতে বোধহয় খুব কম সন্তানই আছে যারা তাদের মা বাবার সামনে তাদের প্রতি ভালোবাসা প্রখরতাটা প্রকাশ করতে পারে। দুর্ভাগ্যবশত আমি বেশি লোকেদের দলে পড়েছি। সীমান্তের বাবা দাঁড়িয়ে গেলেন, ছেলেকে জড়িয়ে ধরলেন শক্ত করে। সিনহাও গিয়ে মাকে জড়িয়ে ধরল। আনাইশা দাঁড়িয়ে দেখল একটা ছন্নছাড়া পরিবারের এক হওয়ার খুশি। টেবিলে রাখা গ্লোবটা বসে বসে ঘোরাচ্ছে ঈশাদ। আসার পর থেকে নিশ্চুপ হয়ে বসে আছে সে। ওর সামনে থাকা লোকগুলো ভয়ে থরথর করে কাঁপছে। ঈশাদের চুপ থাকা মানে তাদের জন্য ভয়ঙ্কর কিছু, এটা আইডিয়া করতে পারছে। ঈশাদের অ্যাসিস্ট্যান্ট লোকগুলোকে ধমকে বলল, বিশ্বাস করুন স্যার, আমরা যারা বের হয় তাদের সবাইকে চেক করি, আইডি কার্ড না দেখিয়ে কাউকে বের হতে দেই না, কিন্তু কিভাবে যে উনি পালালেন বুঝতে পারছি না। লোকগুলো আকুতি মিনতি করে বলতে লাগলো। ঈশাদ আস্তে করে বলল, চেহারা দেখে মিলিয়ে নিয়েছো? লোকগুলো ঢোক গিলল। ঈশাদ আস্তে করে আরো একবার বলল, বলো। লোকগুলো নিশ্চুপ। এবার ঈশাদ থমকে বলল। লোকগুলো চমকে বলল, বলবি নাকি মরবি? না স্যার, ওরা বেশিরভাগ মাস্ক পরা থাকে। ঈশাদ গিয়ে 2 জন লোকের গলা চেপে ধরলো 2 হাত ধরে। এতটাই জোরে চেপে ধরেছে যে ওরা নিঃশ্বাস নিতে পারছে না। ঈশাদের অ্যাসিস্ট্যান্ট বলল, শান্ত হন প্লিজ স্যার, ওদের মেরে লাভ নেই। আপনি আপনার স্ত্রীর কাছে যান। ওদের বের হয়ে
আগে ওনার উপর আক্রমণ করবে। ঈর্ষাদ লোকগুলোকে ছেড়ে সামনে থাকা টেবিলে জোরে বাড়ি দিল, বলল, মাইশার দিকে তাকালে এইবার ওকে ছাড়বো না আমি। নিজের হাতে ওর চোখ তুলে মেরে দেব। মাইশাও পারবে না ওকে বাঁচাতে। তোমরা খোঁজ লাগাও, ওইখানে কোনো লোকই উদিতকে পালাতে সাহায্য করেছে। গতকাল যারা যারা মাস্ক পরে বের হয়েছে তাদের সবার আইডি তাদের কাছে আছে কিনা চেক করো। সিসিটিভি ক্যামেরা দেখো। আমার উদিতকে চাই। ঈর্ষাদের অ্যাসিস্ট্যান্ট বলল, আপনি চিন্তা করবেন না স্যার, আপনি শান্ত হয়ে আপনার স্ত্রীর কাছে যান। ওই অসুস্থ উদিত সবার জন্য ভয়ানক, ওকে আমরা ধরবো। ঈর্ষাদ বাঁকা হাসলো। গাড়ির চাবি নিয়ে সেটা ঘোরাতে ঘোরাতে বাইরে বের হলো। যাওয়ার আগে ওই লোকগুলোকে বলল, পেলে তো ভালোই, আর নইলে ক্রস মাই হার্ট অ্যান্ড হোপ ইউ ডাই। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। তারপর জোরে হাসতে হাসতে বেরিয়ে গেল। ভালো লাগছে না কিছু, সব কেমন ফাঁকা ফাঁকা লাগে আজকাল, কেউ নেই আমাদের সাথে। আনেশার কথাই তাইজিন হতাশার শ্বাস ফেলল, বলল, চারিদিকে সবাই বিয়ে করছে আর আমরা তাদের বিয়েতে শুভকামনা জানাচ্ছি। জীবনটা এইভাবেই চলে গেল। আনাইশা তাইজিনের খোঁটাটা বুঝতে পারল। ওর বাহুতে বাড়ি দিয়ে বলল, তুই বিয়ে কর, তোকে কি আটকে রেখেছে? তাইজিন আউচ শব্দ করে বলল, সেটাই করতে হবে মনে হচ্ছে। এমনিতেও কিছুদিন পর নীলিপাকে আর ওয়াজিদের বিয়ে করে নিবে, তারপর তো আমি একা হয়ে যাব। আমারও উচিত নিজের মনের মানুষ খোঁজা, আর যদি খুঁজে পাই তাহলে তোদের ট্রিট দিব, বিলটা আমার বউ দিবে। আনাইশা মুখ বেঁকিয়ে বলল, অকম্মার ঢেকিটা টাকার দিক দিয়েও কিপটামি করে। এই ওহিদ, তুই চুপ কেন রে? মাইশার বাসায় যাবি না? আজকে তোর রিসেপশন পার্টি। ওয়াহিদ কিছু একটা ভাবছিল চুপচাপ। তারপর আনাইশার কথা শুনে বলল, হ্যাঁ যাব, পার্টি তো রাতে। আনাইশা আবারও জিজ্ঞাসা করল, লিপিকা কোথায় ওয়াহিদ? তোদেরকে একসাথে আর আসতে দেখি না কেন? ঝগড়া হলো নাকি? সেই সময় লিপিকা এসে বলল, সরি রে, আমি যার তার সাথে ঝগড়া করি না। আনাইশা আর তাইজিন অবাক হলো। ওদের দুজনের এত ভালো একটা সম্পর্কের কখনো যে এরকম কথাবার্তা বন্ধ হবে সেটা তারা ভাবেনি। হ্যাঁ, সম্পর্কে ঝগড়া হয়, কিন্তু ওদের সম্পর্ক তো ভালোই, গায়ে পড়া ছিল। তার থেকেও বেশি অবাক হলো যখন লিপিকা ওদের হাতে বিয়ের কার্ড ধরিয়ে দিল, বলল, আগামী সপ্তাহে আমার বিয়ে। ছেলে সরকারি চাকরি করে, বিরাট বড় লোক, ঢাকায় 3টা ফ্ল্যাট আছে, নিজস্ব ডুপ্লেক্স বাড়ি আছে। নিজেকে অনেক লাকি মনে হচ্ছে রে। আচ্ছা, আজকে আসি, কার্ডটা দিতেই এলাম, আর মাইশার কাছেও কার্ড দিয়ে দিব। আজকে রাতে রিসেপশনে গিয়ে আসি রে। বলেই আনেশার হাতে 3টা কার্ড গুঁজে দিয়ে চলে গেল লিপিকা। আনেশা আর তাইজিন একবার লিপিকার যাওয়ার দিকে তাকাচ্ছে তো আরেকবার ওয়াহিদের নিচু করে রাখা মুখের দিকে। কি হচ্ছে না হচ্ছে সত্যিই তারা বুঝতে পারছে না। এই সময় ওয়াহিদকে কোনো প্রশ্ন করা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছে না। আনাইশা তবুও বলল, ওয়াহিদ কি? বাকিটা বলার আগেই ওয়াহিদ তাচ্ছিল্য হেসে বলল, তোরা ওকে চিনিস নি রে, ও একটা লোভী মেয়ে ছিল, ইচ্ছা করে সবার সামনে ভালো মানুষের নাটক করত। মাইশার কিডন্যাপের কিছুদিন আগে আমাকে এসে বলেও আমার সাথে সম্পর্ক রাখবে না। বড়লোক বাড়ির ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে ওর। সত্যি আমি বড় ভুল সিদ্ধান্ত নিয়েছি জীবনে, সত্যি আমি ভুল করেছি। তাইজিন গিয়ে ওয়াহিদকে জড়িয়ে ধরল। ওয়াহিদের চোখে পানি নেই, কিন্তু আক্ষেপ আছে। আনাইশা বলল, তুই বললে আমরা না হয় গিয়ে লিপির সাথে। ওয়াহিদ নাকচ করল, বলল, আমি চাই না তোদের কথাই ও আমার কাছে ফিরে আসুক, আর ও যদি ফিরেও আসে আমি কোনোদিন ওকে গ্রহণ করব না, কিছুতেই না। ওয়াহিদ নিজের ব্যাগ কাঁধে নিয়ে চলে গেল ভার্সিটি থেকে। আনাইশা আর তাইজিনেরও আর ক্লাস করা হলো না। সায়ন ভাইয়া? সায়ন মাইশাকে দেখে মুচকি হাসলো। হাতের বইটা টেবিলে রেখে মাইশাকে ভিতরে আসতে বলল। মাইশা ঘরে আসলো। চারদিক তাকিয়ে দেখলো কি সুন্দর করে গোছানো সায়নের ঘর। মাইশা বলল, তুমি তো দেখি ব্যাচেলর হয়েও এত সুন্দর করে ঘর সাজিয়ে রাখো। সায়ন হাসলো, বলল, বিয়ের কথা শুনতেই মাইশার মনে পড়লো সৃজনীর কথা। সৃজনী ওকে হলুদের দিন সায়ন কি কি বলেছিল সব বলেছে। সবটা শুনে মাইশা এটুকু বুঝেছে সায়ন হয়তো সৃজনীকে বিয়ে করতে চায়। কিন্তু একই বাড়িতে 2টা মেয়ে আসবে, এটা কি ভালো দেখাবে? মানবে ওদের বাড়ির সবাই? আর মানলেও সায়ন কি সত্যি সৃজনীকে মন থেকে ভালোবেসে বিয়ে করতে চায়, নাকি ওদের অবস্থা দেখে করুণা করছে? মাইশা জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি সৃজনীকে বিয়ে করতে চাও?
মাইশার এই সময় ঘরে আসা দেখেই বুঝেছিল সায়ন যে সৃজনী গতকাল মাইশাকে সব বলে দিয়েছে। অবশ্য বলাটা তো ভুল না, বলেছে ভালোই হয়েছে। সায়নও এমনই কিছু চেয়েছিল, ও তো আর কোনো দোষ করেনি, তাহলে ভয়ের কি? হ্যাঁ, বিয়ে করতে চাই আমি তোর বোনকে। মাইশা বলল, হ্যাঁ, তুমি অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো। আমার বোনকে তোমার করুণা করে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। সায়ন বলল, তুই দেখি আমাকে ভালো মতন চিনতে পারিসনি। চিনতে পারলে এই কথা মনেই আনতি না। আমি যদি না চাই তাহলে কেউ আমাকে জোর করে বিয়ে করাতে পারবে না। আমি মন থেকেই ভালোবেসে সজনীকে বিয়ে করতে চাই। মাইশা মুচকি হাসলো, কিন্তু পরক্ষণে ওর পরিবারের কথা মনে পড়তেই বলল, কিন্তু মা। সায়ন উঠে দাঁড়িয়ে মাইশার মাথায় হাত রেখে বলল, আমার ছোট বোনটার মাথায় কত চিন্তা। ওরে আমার মা তো অনেক আগেই থেকেই রাজি। তুই চিন্তা করিস না, সজনী ভার্সিটিতে উঠুক, তারপর বিয়ের কথা ভাববো। আগে ওর অ্যাডমিশন শেষ হোক। মাইশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বোনকে সেও একা করতে চায় না। ভালোই হবে যদি সৃজনী ওর কাছে থেকে যাইতো। মাইশা রেডি হয়ে স্টেজেই বসে আছে, মনে মনে পার্লারের মেয়েটাকে অনেক গালি দিচ্ছে। ও বলেছিল হালকা মেকআপ করতে, কিন্তু তবুও ওকে সাজিয়ে রেখে দিয়েছে। তার উপর অচেনা অনেক লোক আসছে যাদের মাইশা চেনে না, আর চিনলেও অনেক ছোটোবেলায় দেখেছিল মনে নেই। ওর ফ্রেন্ডরাও কেউ আসছে না, আর এই সৃজনীও নেই। ভাবনাও লেট, ভালো লাগে না তার একদম। বলতে বলতেই ভাবনা আর ওর পরিবারকে দেখতে পেল সে। সাজের জন্য দৌড়াতে না পারলেও অনেকটা জোরে হেঁটে ওদের কাছে গেল, জড়িয়ে ধরলো ওর মামুনি আর বাবাইকে। ভাবনাকেও জড়িয়ে ধরলো। ওদের সাথে কথা বলতে না বলতেই লিপিকা, ওয়াহিদ আর তাইজিনকে আসতে দেখলো। আনাইশা সব সময়ের মতন লেট করে এখনও আসেনি। ওদের সবার সাথে কথা বলার এক পর্যায়ে লিপিকা মাইশা আর ভাবনার হাতে কার্ড ধরিয়ে দিল। মুচকি হেসে বলল, আমার বিয়ের কার্ড, আসিস কিন্তু, ভাইয়াকে নিয়েই আসিস। মাইশা আর ভাবনা চুপ, একে অপরের দিকে তাকিয়ে আছে ওরা। কি বলবে বুঝতে পারছে না। এই ঢুলুঢুলু সম্পর্কের এই পরিণতি হয়তো কেউই ভাবেনি। এই জায়গায় এই ব্যাপারে কথা বলা ঠিক হবে না বিধায় মাইশা লিপিকাকে কিছু বলল না। ভাবনা দেখেছে ওয়াহিদের দিকে। ছেলেটার চোখের নিচে কালি পড়ে গেছে। এটা কি ভালোবাসি ধোঁকা খাওয়ার কারণে, আক্ষেপ থেকে? ইশাদকে নিচে নামতে দেখে সবাই ওর কাছে গেল গল্প করতে। মাইশাও স্টেজে চলে গেল, থাকলো শুধু ভাবনা আর ওয়াহিদ। ভাবনা জিজ্ঞাসা করলো, কষ্ট পাস না ওয়াহিদ, তোর জন্য ভালো কেউ আছে। ওয়াহিদ ভাবনার হাত দুটো নিজের হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, সেই ভালোটাকে তুই হতে পারিস ভাবনা? ভাবনা চমকালো, কি বলছে এসব ওয়াহিদ? আগে যদি হতো তবে ভাবনা হয়তো খুশিতে লাফিয়ে উঠত, কিন্তু এখন কিভাবে? আজকে সকালেই সৌরাজের মা বাবা ফোন দিয়েছিল। তারা জানিয়েছে 2 দিন পরই তারা এসে ভাবনাকে আংটি পরিয়ে যাবে। ছেলের সিদ্ধান্তে তারা ভীষণ খুশি। ভেবেছিল ছেলে বোধহয় তাদের উপর অভিমান করে আর বিয়ে করবে না। শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয়েছে, এটাই অনেক। ওয়াহিদ ভাবনার উত্তরের অপেক্ষা না করে ওকে জড়িয়ে ধরতে নিলে ভাবনা 2 পা পিছিয়ে যায়। মুচকি হেসে বলে, বড্ড দেরি হয়ে গেছে রে। আগে হলে আমি খুশি হতাম, কিন্তু এখন আমি অন্য একজনের বাগদত্তা। হ্যাঁ, এটা ঠিক, আমি তোকে আগে ভালোবেসেছিলাম, কিন্তু সেটা শেষ হয়ে গিয়েছে। আমি আগে ভাবতাম ভালোবাসা কখনো শেষ হয় না, কিন্তু এখন বুঝতে পারছি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না পেলে সেই ভালোবাসা শেষ করে দেওয়াই ভালো। কি অদ্ভুত, তাই না? যখন আমি তোকে চেয়েছিলাম তখন তুই আসিসনি, আর আজ যখন আমি অন্য কাউকে চাই তখন তুই ফিরে আসলি। ওয়াহিদ অবাক হয়ে বলল, কাকে চাস তুই? কার বাগদত্তা তুই? ভাবনা কিছু বলবে তার আগেই সৌরাজ এসে ভাবনার 2 কাঁধে হাত রেখে মুচকি হেসে বলল, আমার ব্যাগ দাও, এই হলো মিস সৌরাজ। ওয়াহিদ আরও এক দফা অবাক হয়ে বলল, কিন্তু আপনি তো ওর স্যার। সৌরাজ বলল, কেন, স্যার বলে কি বিয়ে করতে পারবো না নাকি? তুমি জানো এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যাট হোম। আসি। তারপর ভাবনার হাত ধরে মাইশার কাছে যেতে লাগলো। ভাবনাও মুচকি হেসে সৌরাজের সাথে গেল। ওয়াহিদ দেখলো ওদের একসাথে চলে যাওয়াটা। ঈশাদ ঘরে ঢুকতেই দেখতে পেল মাইশার রণমূর্তি, তাও আবার খালি হাতে না, একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে। ঈশাদ ঢোক গিলল। এত বড় একটা গুন্ডা হয়েও বউয়ের কাছে পরাস্ত হয়ে যায় প্রতিবার। তার বউ যেন রেগে আছে সেটা সে জানে।
কিন্তু কথা হলো ওর বউয়ের হাতে লাঠি দিল কে? সায়ন নাকি সৃজনী? না, সৃজনী ভালো আছে, ও এটা করবে না। তাহলে কি সায়ন নাকি ভাবনা? এই দুজনের মধ্যে নিশ্চিত কেউ হবে। ঈশাদকে বিপাকে পেয়ে ভালোই মজা নিচ্ছে সবাই। বিয়ে হোক না খালি, বাকিদের বিয়ে হোক, তখন সেও দেখে নিবে কিভাবে ওরা নিস্তার পায় ঈশাদের কাছ থেকে।